হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের বিজ্ঞানের সেখানে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান রয়েছে। বিজ্ঞানের যে লাইভ সিরিজগুলো চলছিল থিওরি প্লাস এমসিকিউ সহকারে এবং বাইলিঙ্গুয়ালি, তার দেখো 15 নম্বর ভিডিও এটি ভৌত বিজ্ঞানের ওপর। আজকে আমরা শব্দ এবং আলো এর মিক্সড 20টা কোয়েশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু পিওয়াইকিউ আকারে আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার আকারে আছে বেশিরভাগটাই। যেমন সোনার এর সাহায্যে কি পরিমাপ করা হয়, র্যাডারের উৎপত্তি হয় কিভাবে, ঠিক আছে, কোন বর্ণে বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয়। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আজকে রয়েছে। আপকামিং রেলওয়ের সমস্ত রকম এক্সাম, যেমন এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান সহ সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু তোমাদের এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এখনো যারা জয়েন করোনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। ক্লাস রুটিনগুলো একবার একটু দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও রেগুলার সকাল 7টায় তোমরা পাচ্ছ। ইংলিশের লাইভ সেশন সন্ধ্যে 6:30 থাকছে। ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টায়, এবং সায়েন্সের এই ভিডিওগুলো থাকছে রাত 8টা থেকে। সমস্তটাই কিন্তু বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে থাকছে। ওকে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। ডিটেলস বর্ণনা সহ আমি আলোচনা করছি, সমস্তটাই দেখো পরীক্ষায় আসা। দেখো আরআরবি গ্রুপ ডি তে এসছে 2018-তে, ঠিক আছে, গ্রুপ ডি 2018। শব্দ বাতাসের মধ্যে দিয়ে চলে, ঠিক আছে, শব্দ বাতাসের মধ্যে দিয়ে চলে এবং আমাদের কানে এসে পৌঁছায় এবং আমাদের দেয় যেটা হলো সেটা হচ্ছে শব্দের উচ্চতা, কম্পাঙ্ক, সংবেদনশীলতা নাকি সঙ্গীত বা মিউজিক। তো দেখো এটাকে বলে আমাদের কানে যেটা এসে পৌঁছায় সেটা কিন্তু শব্দ এসে যে পৌঁছেছে ব্যাপারটা তা নয়, একটা সংবেদন এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে, আমাদের কানে এসে পৌঁছেছে একটা সংবেদন। বিষয়টা কি একটুখানি ভালো করে বুঝে নাও। শব্দ বাতাসের মধ্যে দিয়ে যায়, এটা আমরা জানি, আমাদের কানে এসে পৌঁছায়, যা আমাদের একটা অনুভূতি প্রদান করে। এমন না যে শব্দটা আমরা কানে এসে লাগার সঙ্গে সঙ্গে আমরা শব্দটা শুনে ফেলছি বা বুঝে ফেলছি, জাস্ট একটা অনুভূতি তৈরি করে, ঠিক আছে। পদার্থের দোলনের ফলে শব্দ উৎপন্ন হয়। দোলন বলতে এখানে কম্পনকেও বোঝানো হচ্ছে। এই দোলন বায়ুর চাপ ঘনত্বের বিপরীতমুখী পরিবর্তন ঘটায়, ঠিক আছে। তাহলে শব্দের দোলনটা কি হয়, বায়ুর চাপ এবং ঘনত্বের বিপরীতমুখী যায়। এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে। ওকে, যা একটি নির্দিষ্ট বেগের সাথে তাদের উৎস থেকে সরে যায়, মানে এক উৎস থেকে অন্য দিকে চলে যায়, এগুলোকে শব্দের বেগ বলা হয়, ঠিক আছে। শব্দের বেগ কি তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমাদের বলে দিয়েছে যখন এই তরঙ্গগুলি কানের পর্দায় এসে আঘাত করে তখন একটা সংবেদন ঘটে, ঠিক আছে, একটা সংবেদন ঘটে। এই তরঙ্গের বিশেষত্ব হলো আমাদের তাদের প্রতিফলন, প্রতিসরণ এবং বিবর্তন থাকতে পারে এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে মোট কথা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কানে এসে আমাদের যেটা পৌঁছায় সেটা হচ্ছে একটা সংবেদন। চলে আসো 2 নম্বর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে দেখো কি বলেছে। বলেছে শব্দ সংক্রমণের সময় মাধ্যমের কণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে কি বলা হয়। মাধ্যমের কণার উচ্চ ঘনত্বের যে ক্ষেত্রটা সেটাকে কি বলা হয়? প্রতিসরণ, অনুরণন, কম্পন নাকি সংকোচন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংকোচন বলে, ঠিক আছে। কি বলা হয়? সংকোচন বলা হয়। শব্দ সংক্রমণের সময় মাধ্যমের কণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে বলা হয় সংকোচন, কম ঘনত্বের ক্ষেত্রকে বলা হয় কি? বিরলতা, ঠিক আছে। তাহলে শব্দ কিভাবে যায়? কোনো সময় শব্দ যেতে যেতে একদম সংকুচিত হয়ে যায়, মানে একটু একই জায়গার মধ্যে এরকম ভাবে যায়, আবার কোনো জায়গাতে এরকম প্রসারিত ভাবে যায়। তো এইটা হচ্ছে সংকোচন এবং এটা হচ্ছে প্রসারণ, এটার কথাই বলা হচ্ছে। ওকে, 3 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে উৎপন্ন শব্দের পুনরাবৃত্তিকে কি বলা হয়? প্রতিফলনের ফলে যে বারবার একই জিনিস শোনা যায়, এটাকে কি বলা হয়? ডাবল, প্রতিধ্বনি বা ইকো, গোলমাল বা নয়েজ নাকি নোট? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটাকে বলা হয় প্রতিধ্বনি, ঠিক আছে, এটাকে বলা হয় প্রতিধ্বনি বা ইকো হওয়া, ঠিক আছে, ইকো হওয়া। আমরা অনেক সময় মাইকে শুনতে পাই বা একটা বদ্ধ ঘরের মধ্যে এরকম ইকো আমরা শুনতে পাই, ঠিক আছে। তাহলে শব্দ তরঙ্গের প্রতিফলনের দ্বারা উৎপন্ন শব্দের পুনরাবৃত্তকে ইকো বলে, ঠিক আছে। পুনরাবৃত্তকে কি বলা হয়? প্রতিধ্বনি হলো একটি বড় বাধার পৃষ্ঠ থেকে প্রতিফলনের কারণে একটি শব্দের ঘটনা। একটি খালি হল ঘরের মধ্যে, যেটা আমি বললাম, খালি হল ঘরের মধ্যে উচ্চ শব্দ উৎপন্ন করলে একই শব্দ কিছু সময়ের পর পর আবার শোনা যায়,
পাহাড়ের উপরে যারা যখন ঘুরতে যাও তোমরা, পাহাড়ের উপরে ঘুরতে গেলে যদি অনেকটা সামনে ফাঁকা জায়গা থাকে বা ফাঁকা পাহাড় থাকে, মানে ভ্যালি টাইপের জায়গা যদি থাকে, তো সেইখান থেকে জোরে চেঁচালে দেখবো ওখানেও বারবার ইকো হয়। ঠিক আছে, তো এই ধরনের জায়গাগুলোতে ইকো উৎপন্ন হয়। ঠিক আছে, চলে আসে পরের কোশ্চেনটা। তো 4 নাম্বার কোশ্চেন আমাদের কি আছে, বলেছে যার দ্বারা একটি শব্দ কমপক্ষে 17 মিটার দূর থেকে প্রতিফলিত হয় সেটাকে কি বলা হয়? প্রতিধ্বনি স্থান, প্রতিসরণ, প্রতিধ্বনি, প্রতিফলন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? প্রতিধ্বনি। তাহলে একটা জিনিস খুব ভালো করে বোঝো, ইকো হওয়ার জন্য ন্যূনতম প্রতিফলিত হওয়ার মানে উৎস থেকে প্রতিফলন যে জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে তার দূরত্ব ন্যূনতম 17.2 মিটার হতে হবে, তাহলে ঠিকঠাক মতো বা ভালোভাবে ইকো তৈরি হয়। ঠিক আছে, 17.2 মিটার হলে ভালোভাবে ইকো তৈরি হয়, এর থেকে কম হলে কিন্তু ইকো ঠিক মতো হয় না বা ইকো হয় না। বোঝা গেল কি বললাম? এরপরেরটা দেখো সবকটাই কিন্তু আরআরবিতে আসা। দেখো এটাও 2018 শিফট 3 তে এসছে। ঠিক আছে, তোমাদের যে ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিট করছে সেগুলোকে নিয়েই কিন্তু একত্রিত করে আমাদের সেশনগুলো তৈরি করা। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, 5 নাম্বার কোশ্চেনে চলে আসো। প্রতিধ্বনি কমানোর জন্য কি বলেছে? মিলনায়তনের ছাদ, মিলনায়তনের মানে অডিটোরিয়ামের বাংলা বলেছে মিলনায়তন। কোন অডিটোরিয়াম মানে হল ঘর ধরে নাও। হ্যাঁ, হল ঘরের ছাদ এবং দেয়ালের কি আবৃত করা হয় ইকো কমানোর জন্য। ঠিক আছে, ইকো কমানোর জন্য। না হলে হল ঘরের ক্ষেত্রে কোনো মাইকে কথা বলে বারবার ইকো হবে, শুনতে খারাপ লাগবে। ঠিক আছে, বা স্টুডিও, ঠিক আছে, বা স্টুডিও যেগুলো রেকর্ডিং স্টুডিও হয়, তো সেই স্টুডিওগুলোতেও কিন্তু একই কাজ করা হয়। ধাতু দেওয়া হয়, ফাইবার বোর্ড দেওয়া হয়, রাবার নাকি প্লাস্টিক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফাইবার বোর্ড দেওয়া হয়। ফাইবার বোর্ডে কি হয়? ইকোটা আটকে দেয় বা এদের মধ্যে যে শব্দটা ঢোকে পুরোপুরিভাবে প্রতিফলিত হয় না, সেই কারণে ইকোটা তৈরি হয় না। দেখো ফাইবার বোর্ড বা কাঠের ফাইবার দিয়ে তৈরি এক ধরনের কাঠের পণ্য প্রতিধ্বনি কমাতে মিলনায়তন মানে অডিটোরিয়ামের ছাদ এবং দেয়ালের ফাইবার বোর্ড দিয়ে আবৃত করা হয়। ঠিক আছে, পরেরটা আরআরবি গ্রুপ ডি 2018 আসা। দেখো বলেছে ধারাবাহিকভাবে বা একাধিক কারণে প্রতিধ্বনি একাধিকবার শোনা যেতে পারে, এটাকে কি বলা হয়? বিরলতা, প্রতিফলন, বিবর্তন নাকি প্রতিসরণ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটাকে বলা হয় প্রতিফলন। ধ্বনির ধারাবাহিক বা একাধিক প্রতিফলনের কারণে প্রতিধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে, 7 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে স্বতন্ত্র প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান কত হতে হবে? ঠিক আছে, স্বতন্ত্র প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং হচ্ছে গিয়ে প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান কত হতে হবে যদি ঠিকঠাক মতো প্রতিধ্বনি শোনা যায়? 1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.02 সেকেন্ড নাকি 2 সেকেন্ড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0.1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে দুটো ক্রাইটেরিয়া আমি বললাম কি কি। ফার্স্ট হচ্ছে 17.2 মিটার, এটা হচ্ছে যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে সেই শব্দের উৎস থেকে যেখান থেকে প্রতিফলন হবে তাদের ডিস্টেন্স বা তাদের গ্যাপটা এটা হতে হবে। ঠিক আছে, তাদের গ্যাপটা এটা হতে হবে। আর সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের যে যখন শব্দগুলো পর বেরোচ্ছে তাদের মধ্যে তোমার 0.1 সেকেন্ডের ডিফারেন্স থাকতে হবে। ঠিক আছে, তো তাহলে কিন্তু ইকো সম্ভব। ওকে, 8 নাম্বার কোশ্চেন দেখো, বলেছে শব্দের সংবেদন মানুষের মস্তিষ্কে প্রায় জন্য স্থায়ী, মানে কত টাইমের জন্য মানুষের মস্তিষ্কে স্থায়ী হয় শব্দের সংবেদন? 0.1 সেকেন্ড, 0.2, 0.1, 0.5 সেকেন্ডের জন্য। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, 0.1 সেকেন্ডের জন্য এটা কিন্তু মানুষের মস্তিষ্কে স্থায়ী। ঠিক আছে, প্রায় 0.1 সেকেন্ডের জন্য মানুষের মস্তিষ্কে শব্দের সংবেদন স্থায়ী হয়। ঠিক আছে, শব্দের সংবেদন স্থায়ী। ওকে, 9 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে একজন ব্যক্তি পাথরের কাছে হাততালি দিচ্ছে। ঠিক আছে, 4 সেকেন্ড পরে তাকে প্রতিধ্বনি করা হয়েছিল, মানে আবার প্রতিধ্বনি শুনতে পেলো 4 সেকেন্ড পরে, তাহলে মানুষ থেকে পাথরের দূরত্ব কত ছিল? শব্দের গতিবেগ বলে দিয়েছে 346 মিটার পার সেকেন্ড। তো এটা একটা ছোটখাটো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে শব্দের গতিবেগ আমাদের বলে দিয়েছে 346 মিটার পার সেকেন্ড। প্রশ্নানুসারে আমরা কি করতে পারি? শব্দ দ্বারা পাথরের আঘাত করতে এবং ফিরে আসতে মোট 4 সেকেন্ড সময় লাগছে, মানে তুমি এখান থেকে হাততালি দিলে
এইখানে ধরে নাও পাথর আছে, এখানে গেল আবার তোমার কানে এসে পৌঁছালো, টোটালটা আমাদের কত সেকেন্ড টাইম লাগলো? 4 সেকেন্ড। এবার তাহলে আমাদের বলেছে শুধুমাত্র শিলায় আঘাত করতে কতটা, যেতে 2 সেকেন্ড আসতে 2 সেকেন্ড, কারণ শব্দের গতিবেগ একই রয়েছে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র যেতে আঘাত করতে 2 সেকেন্ড টাইম লাগলো। এইবার শব্দের গতিবেগ কত আছে আমাদের? শব্দের গতিবেগ 346 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 346। তাহলে 2 সেকেন্ডে কত হবে? 346 ইন্টু 2 ইকুয়াল টু 692 মিটার, ঠিক আছে? পাথর থেকে মানে তুমি যেখান থেকে শব্দ করছো বা হাততালি দিচ্ছ, তোমার থেকে ওই পাথরের দূরত্ব হচ্ছে 692 মিটার। 10 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে একটি শাব্দিক অনুরণন আছে, একটি শব্দের অনুরণন আছে যা প্রতিধ্বনি হয় একটি যখন এটি কম্পনের মধ্যে থেকে, যখন একটি কম্পনের মধ্যে থাকে তখন স্থির অনুরণন হয়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কি বলে, এটা কোন ধরনের সার্কিট বা কিসের মধ্যে এটা কমপ্লিট হয়, ঠিক আছে? ওয়েস্টেল টিউনিং ফর্ক বৈদ্যুতিক সার্কিট নাকি ক্লারনেট? সঠিক উত্তর হয়েছে এটা টিউনিং ফর্কের মধ্যে কিন্তু এটা সংগঠিত হয়। দেখো, টিউনিং ফর্ক হলো একটি শাব্দিক অনুরণন যা কম্পাঙ্কের সময়, যা কম্পনের সময় একটি স্থির অনুরণন প্রতিধ্বনিত করে। ওকে, 11 নম্বর কোশ্চেনে চলেছে, বলছে সোনার। এটা নিয়ে আমি আগের দিনও বলেছি, SONAR। এটা একটা যন্ত্র যা অতি সনক তরঙ্গ ব্যবহার করে বস্তুর দূরত্ব এবং দিক গতিবেগ পরিমাপ করতে সাহায্য করে। এটা কোথায়? জমিতে, বাতাসে, মহাকাশে নাকি জলের নিচে? তো এটা হয়ে যাচ্ছে হচ্ছে জলের নিচে, ঠিক আছে, আন্ডার ওয়াটার। তো এটার সাহায্যে কি করে, যখন জাহাজগুলো চলে তখন সোনারের সাহায্যে কতটা ডিপে কি আছে, সামনে কতটা দূরত্বে কোনো বড় টিলা বা পাথরের চাই বা হচ্ছে বরফের টুকরো আছে, তো এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু সোনার ব্যবহার করা হয়। তো জলের ক্ষেত্রে এটা কার্যকারিতা পায়। 12 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে যন্ত্রটি জলের নিচে বস্তুর দূরত্ব, একই জিনিস আবার বলেছে, জলের নিচে বস্তুর দূরত্ব দিক গতি পরিমাপ করে, সেটাকে বলা হয় সোনার, SONAR, সোনার, ঠিক আছে, সোনার। এটা হচ্ছে একটা সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। পানির নিচে পাহাড়, মানে জলের নিচে কোনো পাহাড়, আইসবার্গ, সাবমেরিন, ডুবে যাওয়া জাহাজের কোনো টুকরো, এসব আছে কিনা এবং গতিবেগ পরিমাপের একটা টুল, ঠিক আছে? এটার মধ্যে ট্রান্সমিটার লাগানো থাকে এবং ডিকটেটর, দুটো জিনিস থাকে এর মধ্যে, ট্রান্সমিটার এবং ডিকটেটর। ওকে, ভূগর্ভস্থ জিনিসগুলোকে শনাক্ত করতে অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে যায়। চলেছো 13 নম্বর কোশ্চেন, RRB NTPC তে আসা 2016-তে বলেছে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রামের সাথে বেশি সম্পর্ক রয়েছে কিসের? ইকোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম বলতে ECG যেটা করা হয়, বুকে হৃৎপিণ্ডের গতির ফটো এরকম ভাবে তোলা হয় না, সেটা। তো ইকোকার্ডিওগ্রামের সঙ্গে ডপলার ক্রিয়া, GMN প্রভাব, আলোর বৈদ্যুতিক প্রভাব নাকি চৌম্বকের প্রভাব? সঠিক উত্তর হয়েছে এটা ডপলার ক্রিয়ার সঙ্গে বা ডপলার প্রভাবের সঙ্গে ইসিজির সরাসরি সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তো দেখো, ইকোকার্ডিওগ্রাম ডপলার প্রভাবের সাথে আরো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটি এক ধরনের আল্ট্রাসাউন্ড পরীক্ষা, যাতে একটি ট্রান্সডুসারের মাধ্যমে অদৃশ্য শব্দ তরঙ্গ পরীক্ষা করা হয়। এই যন্ত্রটি হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ থেকে আসা শব্দ ক্যাপচার করে। এই তরঙ্গগুলি একটি ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখা যায়, এই যে ইয়েটা ওঠে সেটা হচ্ছে স্ক্রিনে তোমার হচ্ছে দেখা যায়। ওকে, 14 নম্বর চলে আসো, সোনার এর সাহায্যে কোনটি পরিমাপ করা হয়? এটা আগে বললাম বারবার, পানির নিচে বস্তুর দূরত্ব, গতিবেগ, ঠিক, এটাই হয়ে যাবে। তো দেখো, একই কোশ্চেন কতগুলো শিফটে বারবার করে এসছে, ঠিক আছে, এবং এই ধরনের কোশ্চেনগুলো রিপিট হয় রেগুলার। এইরকম যে সেশনগুলো চলছে এগুলো যদি দেখো এবং পরপর দেখো সিরিয়াল ওয়াইজ, তোমাদের কিন্তু এই ধরনের রিপিটেড কোশ্চেনগুলো সব মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই দেখতে থাকো এবং যারা ভিডিওর আকারে দেখছো তারা হচ্ছে গিয়ে আগে নিজে নিজে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, তারপর দেখো, হ্যাঁ, তাহলে বেটার হয়। 15 নম্বর কোশ্চেনে চলে আসো, কোশ্চেন নাম্বার 15 বলেছে র্যাডার শব্দের উৎপত্তি কোথা থেকে হয়, কিভাবে? র্যাডার শব্দের উৎপত্তি কিভাবে হয়? RRB JEE-তে এসছে, দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ারে। বিপরীতমুখী রোগ নির্ণয়, ঠিক আছে, এবং স্বীকৃতি, রেডিও শনাক্তকরণ এবং রেজলিউশন, দ্রুত শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া, রেডিও শনাক্তকরণ এবং রেঞ্জিং। সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার ডি। র্যাডার শব্দটি হলো রেডিও ডিটেকশন বা রেডিও শনাক্তকরণ অ্যান্ড রেঞ্জিং, এটার পুরো নাম, হ্যাঁ, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জ। 1922 সালে টেলর এবং লিও ইয়ং দ্বারা এইটি উদ্ভূত হয়েছে। ওকে, 16 নম্বর কোশ্চেনে চলে আসো, কোশ্চেন নাম্বার 16 বলেছে একটি সোনার এর প্রধান যন্ত্রগুলি কি কি? একটি সোনারের প্রধান যন্ত্রগুলি কি কি যা জলের নিচের
দেহের মানে জলের নিচে কোনো বডি থাকলে তার দূরত্ব, গতিবেগ এইগুলো খুঁজে বের করতে পারে। এর যে মেন অংশ সেগুলো কি কি? সোনারের মেন অংশ দেখো ট্রান্সমিটার এবং ডিকটেটর। একটু আগে আমি এই উত্তরটা বলে দিলাম। তো একই জিনিস দেখো ঘুরিয়ে, সোনার থেকে কত রকমের কোশ্চেন আছে, ঠিক আছে? সোনারের মেন দুটো যন্ত্র নিয়ে তৈরি, একটা ট্রান্সমিটার, একটা ডিকটেটর। ও ডিকটেক্ট করে কি করে, সেটাকে বৈদ্যুতিক তরঙ্গে কনভার্ট করে দেয়, যার ফলে মানুষ একটা নির্দিষ্টভাবে জানতে পারে কতটা দূরত্বে রয়েছে বা কি রয়েছে বা বেগ কত, ঠিক আছে? এর পরের অঙ্কটা, পরের কোয়েশ্চেনটাই চলে আসো। 17 নাম্বার কোয়েশ্চেন বলেছে যে সকল পদার্থের মাধ্যমে বস্তুকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না। দেখো আজকের সেশনটা আমি নাম দিয়েছিলাম শব্দ এবং আলো। এর আগে কিন্তু শব্দ দুটো বা তিনটে সেশন হয়ে গেছে, পরপর তোমরা দেখো প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? এটা আলোর কোয়েশ্চেন একটা। যে সকল পদার্থের মধ্যে বস্তুকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে কি বলা হয়? ট্রান্সলুসিয়েন্ট বা পরিষ্কার, ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, ওপাকিউ মানে অস্বচ্ছ, নাকি হচ্ছে গিয়ে লেসার মানে দীপ্তি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি পরিষ্কার পদার্থ, বা এটাকে আমরা ট্রান্সলুসিয়েন্ট, এই নামটাই মনে রাখা বেটার, কারণ পরিষ্কার বা অনেক সময় বাংলা করতে গিয়ে অনেক আলাদা আলাদা কিছু দিয়ে দেয়। ট্রান্সলুসিয়েন্ট মানে কি দেখা যাচ্ছে, যেমন ট্রান্সলুসিয়েন্ট মানে কি বলবো, ধরো ঘষা কাঁচ আর কি, ওপারে কি আছে দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এই তাহলে যে সকল বস্তুগুলি, যে সকল জিনিসের মানে কোনো জিনিসের মাধ্যমে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না সেটা হচ্ছে ট্রান্সলুসিয়েন্ট। যেমন মাখন কাগজ মানে তেলে ভেজা কাগজ, এরকম তুমি বলতে পারো, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটি দুটি প্রাথমিক রঙের সংমিশ্রণে তৈরি রং নয়? এই নয়ের কোশ্চেন গুলো ভালো করে দেখতে হবে। হ্যাঁ, নয়ের কোশ্চেন গুলো কিন্তু প্রচুর ভুল হয়। কমলা, সবুজ, ভায়োলেট নাকি নীল? সঠিক উত্তর হয়েছে নীল। নীল কিন্তু প্রাথমিক বর্ণ, ঠিক আছে, সেকেন্ডারি রং নয়। লাল, সবুজ এবং নীল এদেরকে প্রাথমিক বা প্রধান রং বলা হয়, এবং এদেরকে মিশিয়ে যে রংগুলো তৈরি করা হয়, এই যে যেমন কমলা, সবুজ, কমলা, ভায়োলেট, এগুলো হচ্ছে গিয়ে কি বলো? সেকেন্ডারি রং, ঠিক আছে? প্রাথমিক রঙের সংমিশ্রণে তৈরি রং নয়। তাহলে এখানে কিন্তু দুটোই হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, সবুজটাও হয়ে যাবে, লাল, নীল, সবুজ এই তিনটেই কিন্তু প্রাথমিক রং, ঠিক আছে? কোশ্চেনটা একটুখানি ডিসপুট আছে। 19 নম্বর কোশ্চেনে চলে আসা। বলেছে যে অঞ্চলে উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ করা হয় তাকে কি বলা হয়? উৎস থেকে সমস্ত আলোকে অবরুদ্ধ করা হয় সেটাকে পেনাব্রা, আমরা, অ্যান্টুমরা নাকি ছায়া? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটাকে বলা হয় আমরা বলা হয়, ঠিক আছে? আমরা, পেনাব্রা এবং আটামরা, অ্যান্টুমরা, এটা তিনটে হচ্ছে স্বতন্ত্র ছায়ার অংশ, ঠিক আছে? মানে প্রথমে যে একদম ডার্ক অংশটা পড়ে সেটাকে বলা হয় কি আমরা, তারপরে থাকে একটু হালকা পেনামরা, তারপরে আরো যে হালকাটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টুমরা, ঠিক আছে? তো এই হচ্ছে তিনটে ছায়ার অংশ। 20 নম্বর কোশ্চেনটা বা আজকের শেষ কোশ্চেনে চলে আসে। বলেছে কোন বর্ণে বিচ্যুতি কোণ সর্বনিম্ন? বিচ্যুতি কোণ সর্বনিম্ন বেগুনি, হলুদ, লাল নাকি নীল? সঠিক উত্তর হয়েছে লাল। এই জায়গাটা একটুখানি আমি বলে দিই, না বললে কেমন একটা খুঁতখুঁতে ব্যাপার হয়ে যাবে। তো আমরা একটা ফর্মুলা জানি, ল্যামডা ভ্যারিয়াস টু 1/নিউ, ঠিক আছে? তাহলে ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে নিউ মানে কি, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ মানে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক, ঠিক আছে? আরেকটা জিনিস আমাকে এখন বলতে হবে, সেটা হচ্ছে গিয়ে ভিভজিওর, ঠিক আছে? ভিভজিওর এইটা, আর বলতে রেড, ও বলতে অরেঞ্জ, এভাবে যাচ্ছে। ভি বলতে ভায়োলেট, তাহলে ভায়োলেট বা বেগুনি বর্ণের এদিক থেকে এদিক যত যাওয়া যায় তখন ল্যামডা বাড়ে, ঠিক আছে? ল্যামডা বাড়ে, আর এদিক থেকে এদিক তাহলে গেলে কি হবে বলো? নিউটা হচ্ছে গিয়ে কমে, হ্যাঁ কি না? মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক হচ্ছে কমে যাবে। তাহলে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, তার মানে লাল যে বর্ণটা আছে, লালের তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে বলো? সর্বাধিক। এই জন্য সিগনাল, ঠিক আছে, সিগনাল গুলো সব লাল রঙের করা হয় যাতে অনেক দূর থেকে কুয়াশার মধ্যেও দেখা যায়, ঠিক আছে? তাহলে এই লালের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ঠিক আছে? আর লালের কম্পাঙ্ক সব থেকে কম, এই জন্য এর বিচ্যুতি কোণও কম। আর ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এবং কম্পাঙ্ক সব থেকে বেশি, এই জন্য এর বিচ্যুতি সব থেকে বেশি হয়, ঠিক আছে? এই দুটো জিনিস আসে, ওকে? তো আজকে এই পর্যন্ত। ভিডিও সিরিজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, এবং তোমাদের যা যা কোয়ারিজ আছে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওগুলো যায়। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও, অথবা সার্চ করো সুকান্ত স্যার ক্লাসেস, টেলিগ্রামে গিয়ে তোমরা হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, পড়তে থাকো সিলেকশনের জন্য।